প্রায় ১৫ মিনিট ধরে বাড়ির কলিং বেল বাজিয়ে যাচ্ছে নীলা। ভেতর থেকে কারো কোনো সাড়া শব্দই আসছে না। বিষয়টা নিয়ে মেয়েটি খুব বিরক্ত। রোজই এই ঝামেলায় ভুগতে হয় তাকে। বাড়ির মানুষগুলো বড্ড অলস। উঠে এসে দরজাটা খুললে যেন তাদের বিরাট ক্ষতি হয়ে যায়। নীলা হাতঘড়ির দিকে তাকিয়ে আরও বিরক্ত হয়। বেল বাজার শব্দটা কি কারো কানেই যাচ্ছে না? আশ্চর্য। অনেক অপেক্ষার পর অবশেষে মিসেস সাবিনা চৌধুরী এসে দরজা খুললেন। দরজা খুলতেই নীলা রাগান্বিত স্বরে চেঁচিয়ে উঠল, দরজা খুলতে এত দেরি হয় কেন? তুমি খুলতে না পারলে রীনা আন্টিকে তো বলতে পারো। বাড়ির কাজের লোকগুলো যেন রানী মহারানী। দুটো কাজের লোক থাকতেও আমার মায়েরই দরজা খুলতে হয়। অদ্ভুত। এইটুকু বলেই গটগট পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করল নীলা। তীব্র রোদে এতক্ষণ সে রীতিমতো পুড়েছে। প্রচণ্ড গরমে সারা শরীর ঘামে ভিজে গেছে। নীলা কোনোমতে ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে হাঁক ছেড়ে ডাকল, রীনা আন্টি, আমার জন্য ঠান্ডা শরবত নিয়ে এসো। রীনা এই বাড়ির পুরনো কাজের লোক। প্রায় ৪-৫ বছর ধরে কাজ করছে। ঢাকা শহরে ভালো কাজের লোক পাওয়া মুশকিল, আর রীনা সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করে। সে কাজের মেয়ে কম, মালকিনের মতো আচরণ করে বেশি। এই ব্যাপারটা নিয়ে নীলা আর রীনার মধ্যে রোজই ঝগড়া হয়। রীনা প্রত্যেকবারই কাজ ছেড়ে দেওয়ার হুমকি দেয়। নীলাও বলে, যাও চলে যাও, আমার কোনো সমস্যা নেই। ঠিক তখনই নীলার মা সাবিনা চৌধুরী এসে বলেন, আমার অনেক সমস্যা আছে। রীনা চলে গেলে আমি গল্পও করতে পারবো না, আমার কাজও হবে না। মায়ের এমন কথা শুনলে আর কিছু করার থাকে না নীলার। শুধু প্রচণ্ড রাগে গা জ্বলে ওঠে তার। নিজের ক্ষোভ সামলাতে না পেরে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায় সে। প্রতিবার এমনটাই হয়। যাই হোক, এর মধ্যেই রীনা এক গ্লাস ঠান্ডা শরবত এনে নীলার সামনে ভরে বলল, নিন ম্যাডাম, আপনার শরবত। নীলা শরবতের গ্লাসের দিকে একবার তাকিয়ে দৃষ্টি তুলে রীনার মুখের দিকে তাকালো। মুখে ফেস প্যাক লাগিয়ে অদ্ভুত দেখাচ্ছে তাকে। নীলার নাক মুখ কুঁচকে এলো। বয়স ৫০ ছুঁই, অথচ কাণ্ডকীর্তি দেখলে মনে হয় ১৬ বছর বয়সী কিশোরী। নীলা দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোমারই যাত্রাপালা দেখতে দেখতে আমি ক্লান্ত। রীনা কথাটা শুনেও পাত্তা দিল না। নীলার এই রুক্ষ ব্যবহারে সে অভ্যস্ত। নীলা রীনার হাত থেকে শরবতের গ্লাসটা নিল। গ্লাস নিতেই রীনাও সেখান থেকে চলে গেল। নীলা ঢকঢক করে কয়েক সেকেন্ডের মধ্যেই শরবতটুকু শেষ করে ফেলল। তারপর খালি গ্লাসটা টেবিলে রেখে দোতলার দিকে পা বাড়াল। সিঁড়ি পেরিয়ে বারান্দায় পা রাখতেই তার সঙ্গে দেখা হলো ৭০-৭৫ বছর বয়সী এক ভদ্রলোকের। লোকটার মাথায় হেডফোন, হাতে ফোন। তিনি নাচতে নাচতে গাইছেন, मैं तो रास्ते से जा रहा था, मैं तो भेलপুরি खा रहा था। নীলা কপালে হাত দিয়ে লোকটার সামনে এসে দাঁড়ালো। ছোটবেলা থেকে বন্ধুর মতো মিশে এসেছে সে এই মানুষটার সঙ্গে। তবে কখনো ভাবেনি বড় হয়ে এই লোকটাকে ক্ষণে ক্ষণে শাসন করার দায়িত্ব তার নিজের ঘাড়ে এসে পড়বে। লোকটা নীলাকে সামনে দাঁড়াতে দেখে কান থেকে হেডফোন খুলে বলল, জানেমান, আসতে এত দেরি হলো কেন? আমি তোমাকে কত মিস করি জানো। নীলা মুখের কোণে জোর করে এক চিলতে হাসি ফোটাল। এইটুকু হাসি দেখেই বৃদ্ধ বুঝে নিলেন যে তার নাতনির মেজাজ ভালো নেই। এখন সে উল্টোপাল্টা জবাব দেবে। হলেও তাই। নীলা কঠিন স্বরে বলল, মিস্টার রাফসান চৌধুরী, মাই ডিয়ার দাদাই, আমি আজ কালকের চেয়েও আগে এসেছি। আপনি সময়ের প্রতি আরেকটু মনোযোগী হলেই বুঝতে পারবেন। এইটুকু বলেই নীলা রাফসান চৌধুরীর পাশ কাটিয়ে অন্যদিকে চলে গেল। এই বাড়ির লোকজন বড্ড অদ্ভুত। এক একজন এক এক রকম। যার যা ইচ্ছা তাই করে। কেউ কারো কথা শোনেও না, শোনার প্রয়োজনও বোধ করে না। অনেকক্ষণ ধরে লম্বা স্নান সেরে সদ্যই বেরিয়েছে নীলা। মাথায় ফকফকে সাদা তোয়ালে জড়ানো। সে তোয়ালে জড়ানো অবস্থাতেই খাটে আতশোয়া হয়ে বসল এবং ফোনটা হাতে নিল। লক স্ক্রিনে দুটো মিসড কলের নোটিফিকেশন। নীলা সেভ করা নামটা বিড়বিড় করল, মাই ব্লু জে। নামের পাশে ছোট্ট একটা নীল পাখির ইমোজি দেওয়া। নীলার মুখে অকস্মাৎ এক চিলতে হাসি ফুটে উঠল। সে একা একাই আওড়াল, হোয়াই ডিড ইউ কল মি ডার্লিং, ডু ইউ মিস মি? আও। এইটুকু বলেই নীলা ফোন রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল ড্রেসিং টেবিলের সামনে। মাথার তোয়ালেটা একটানে খুলে ভেজা চুলগুলো ছড়িয়ে দিল। বেশ সিনেমার নায়িকার মতো চুলগুলো কাঁধের এপাশ ওপাশ করল। হয়তো তার মনটা এখন ফুরফুরে হয়েছে। ফ্যানের বাতাসে নীলার চুলগুলো উঠছে আর তার ঠোঁট গুনগুন করে পাঁচমিশালি গান গাইছে। পরন্ত বিকেল, ঝকঝকে সোনালি সূর্যটা এখন কমলা রঙের বিশাল আকার ধারণ করেছে। বিশাল লিভিং রুমের সোফায় বসে পা দোলাতে দোলাতে চিপস খেতে ব্যস্ত নীলা। তার পাশে বসে আছেন রাফসান চৌধুরী।
নীলার সঙ্গে তার সম্পর্কটা বন্ধুর মতো। দুজন দুজনের বিশ্বস্ত বন্ধু, একে অপরের সব খবর রাখে। রাফসান চৌধুরী নীলাকে প্রায় সব কিছুই বলেন, এটা সত্য। তবে নীলা তাকে সব বলে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। এই মুহূর্তে রাফসান চৌধুরী খুব উদাস। তিনি বিষণ্ণ মুখে মেঝের দিকে তাকিয়ে আছেন। মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে, লোকটার দিকে তাকালে মায়া হয়। রাফসান চৌধুরী গালে হাত দিয়ে নীলাকে উদাস গলায় বললেন, তোমার দিদুন যে কেন তার বড় ছেলের বাড়িতে গেল বুঝি না। আমি কি এতদিন তাকে ছাড়া থাকতে পারি জানেমান? সে কি জানে না যে তার স্বামী অতিশয় স্ত্রৈণ? নীলা এক পলক রাফসান চৌধুরীর দিকে তাকিয়ে নজর সরিয়ে নিল। রাফসান চৌধুরী ফের বললেন, হেডফোনটা খারাপ হয়ে গেছে, সাউন্ড কম হয়, নতুন একটা কিনতে হবে। এবারও নীলা এক পলক তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। এটা সবসময় হয়। নীলা রাফসান চৌধুরীর কথায় তেমন গুরুত্ব দেয় না। বুড়ো লোকটার কথায় যত সাই দেওয়া হয় ততই ঘুড়ির সুতোর মতো কথা পেঁচাতে থাকেন। তবে নীলার এমন আচরণে রাফসান চৌধুরী বেশ বিরক্ত হন। এবারও তিনি বিরক্ত হলেন এবং রাশভারী গলায় বললেন, আমার কোনো কথারই তো উত্তর দাও না তুমি, ধুর। রাফসান চৌধুরী উঠে দাঁড়ালেন এবং মনের দুঃখে গটগট পায়ে নিজের ইচ্ছামতো একদিকে চলে গেলেন। নীলা তার যাওয়ার পথের দিকে তাকিয়ে মুখ চেপে হাসল। রাফসান চৌধুরীকে খেপাতে মেয়েটার বেশ ভালো লাগে। সে এতে আলাদা এক ধরনের আনন্দ পায়। রাত তখন 9:30। রিনা আর সাবিনা চৌধুরী কফি খেতে খেতে গল্প করছে। সারাদিনের বাড়ির কাজকর্ম শেষে যখনই সময় পায় বাড়ির মালকিন আর কাজের মেয়ে গল্প আড্ডায় বসে পড়ে। আজও তাই করছিল। আচমকা বাড়ির কলিং বেল বেজে উঠল। রিনা আর সাবিনা চৌধুরী দুজনেই দরজা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়ল। অন্য সময় এতটা ব্যস্ত না হলেও বিকেল আর এই সময়টাতে তারা দরজা খোলার জন্য হুড়োহুড়ি করে। রিনা এক প্রকার ছুটে গিয়ে দরজা খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই একজন সুঠামদেহী সুদর্শন পুরুষ তাকে সম্মান জানিয়ে ভেতরে চলে এলো। রিনা ছেলেটার দিকে কিছুক্ষণ অপলক চুকে তাকিয়ে থেকে দরজা আটকে দিল। সাবিনা চৌধুরী সোফা থেকেই একগাল হেসে ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন, ভালো আছো বাবা? ছেলেটা মুচকি হেসে নম্র স্বরে বলল, জি ভালো। এইটুকু বলেই ছেলেটা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রিনা গুটি গুটি পায়ে হেঁটে এসে পুনরায় সোফায় বসল আর নাক সিটকে বলল, তোমার মেয়ের যে রাগ, এই ছেলে ওকে সামলায় কিভাবে? রিনার কথায় সাবিনা চৌধুরী শুধু মৃদু হাসলেন, যেন রিনা খুব বড় কোনো কৌতুক করেছে। মে আই কাম ইন ম্যাম? পুরুষালী ভরাট কণ্ঠস্বর শুনে নীলা শোয়া থেকে সচকিত হয়ে উঠে বসল। হাত থেকে ফোন রেখে দরজার দিকে তাকাল। দরজার ওপাশে একজন সুঠামদেহী যুবক দাঁড়ানো। নীল রঙের টি শার্ট পরার কারণে তার ফর্সা গায়ের রং আরও বেশি উজ্জ্বল মনে হচ্ছে। লোকটার ঠোঁটের কোণে সামান্য হাসিও ঝুলে আছে। নীলা দৃষ্টি ফিরিয়ে নিল। নিজের চুল খোপা করতে করতে গম্ভীর কণ্ঠে সেই যুবককে বলল, 2 মিনিট লেট মিস্টার মির্জা। আদিল নিজের ঘড়ির দিকে তাকিয়ে ঠোঁট উল্টালো এবং মলিন কণ্ঠে বলল, আমার ঘড়িতে 9:31 বাজে ম্যাম। নীলা ভ্রু বাঁকিয়ে তাকাল। ঈগলের মতো ধারালো সে দৃষ্টি। আদিলের বুকটা ছ্যাঁত করে উঠল। নীলা নিজেকে সামান্য স্বাভাবিক করে কঠিন কণ্ঠে বলল, ঘড়িটা আমার কাছে দিয়ে টেবিলে বসুন। আদিল মুখে একচিলতে হাসি নিয়ে কক্ষে প্রবেশ করল। সে প্রথমেই নীলার কাছে এগিয়ে গিয়ে নিজের হাতের ঘড়িটা খুলে তার দিকে বাড়িয়ে দিল। নীলা খুব সাবধানে আদিলের হাত থেকে ঘড়িটা নিতেই আদিল ছো মেরে নিজের ঘড়িটা ফেরত নিল। নীলা সামান্য চমকাল, কিন্তু চোখ মুখে সেই বিস্ময় তেমনভাবে প্রকাশ পেল না। আদিল অপ্রসন্ন কণ্ঠে নীলাকে বলল, হাতে হাত লাগানোর কথা ছিল। নীলা অদ্ভুতভাবে শব্দহীন হাসল। তারপর আদিলের মুখের দিকে চেয়ে ভেঙচি কেটে নিষ্প্রিয় ভঙ্গিতে বলল, ইউ আর মাই টিচার, আমার মাস্টার মশাই, আর শিক্ষক হলেন বাবার সমতুল্য। তার সাথেই বেয়াদবিটা আমি কিভাবে করি বলুন স্যার? আদিল ভ্রু কুচকে নীলার মুখের দিকে তাকাল। মেয়েটা বড্ড বেশি চতুর। নীলার বুদ্ধিমত্তার সঙ্গে পেরে ওঠা মোটেও সহজ নয়। আদিল মৃদু হেসে বলল, পড়তে বসুন নীলাঞ্জনা, উত্তরটা ঠিক সময় মতোই দিচ্ছি। আদিল পড়ার টেবিলে গিয়ে বসল। নীলাও তাই করল। 2 বছর ধরে আদিলের কাছে পড়ছে নীলা, তবে তাদের পরিচয় আরও পুরনো। আদিল আর নীলা একই এলাকার হওয়ায় বাইরে বেরোলেই দুজনের দেখা হতো। তাছাড়া আদিল নীলার ভাইয়ের খুব কাছের বন্ধু। সেই সূত্রে নীলাদের বাড়িতে আদিলের বহুবার আসা যাওয়া হয়েছে এবং এখনও হয়। তাদের সম্পর্কটা শিক্ষক ছাত্রীর চেয়ে বন্ধুত্বের মতোই বেশি।
নানা ধরনের মজা আর খুনসুটির সঙ্গেই পড়াশোনা নামক কাজটাও নীলার ভালোই হয়, মন্দ নয়। আদিল টেবিলে গুছিয়ে রাখা বইগুলোর মধ্যে থেকে ইংরেজি দ্বিতীয় পত্র বইটি হাতে নিল, যাকে বলে গ্রামার আর কি। সেই বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে নীলাকে কঠোর গলায় বলতে লাগল, পড়া পারেন না কেন? প্রতিদিনই এক অজুহাত দেখিয়ে পড়া দেন না। এখানে বসে যে 1.5-2 ঘন্টা ধরে পড়া বোঝাই, তা কি 2 মিনিটের মধ্যেই ভুলে যান? নীলা এই কথার কোনো উত্তর দিল না। পড়াশোনার ব্যাপারে সে বরাবরই খাপছাড়া, কিন্তু পরীক্ষার ফলাফল কিভাবে যে ভালো হয় তা এক রহস্য। সে যাই হোক, নীলা শুধু নির্বাক হয়ে আদিলের দিকে চেয়ে রইল। নীলার এই কাণ্ডে আদিলের একটু অন্যরকম লাগল। সেও গালে হাত দিয়ে নীলার দিকে তাকাল। নীলা একইভাবে তাকিয়ে আছে। হঠাৎ আদিল হালকা শব্দ করে হেসে উঠে নরম স্বরে শুঁধল, কি দেখছেন? নীলা ভাবলেশীনভাবে জবাব দিল, একটা ডায়নোসরকে। আমি ভাবছি, ইনি কি আমার শিক্ষক? সত্যি শিক্ষক? শিক্ষক ছাত্রীর সম্পর্ক কি এমন হয়? নীলার কথা শুনে আদিল এবারও মৃদু হাসল। তারপর নিজেকে সংযত করে বলল, পড়ার দিকে মনোযোগ দিন নীল, কোনটায় সমস্যা দেখান। নীলা আদিলের দিকে আঙুল তুলে শক্ত কণ্ঠে বলল, শুধুমাত্র এই লোকটাই সমস্যা, প্রচণ্ড সমস্যা। আমি এনাকে একটুও বুঝতে পারি না, লোকটা আসলে কি? আদিল এক হাতে খপ করে নীলার হাতটা ধরে টেবিলের সঙ্গে চেপে ধরল এবং মুখে বলল, পড়ায় মনোযোগ দিন, ক্লাসে একদিনও পড়া পারেন না। নীলা নিজের হাত ছাড়ানোর জন্য ছটফট করতে লাগল। এসব ছোঁয়াছুঁই তার কোনো কালেই পছন্দ নয়, আদিলেরও নয়। তবে নীলার বেলায় সে নিজের কঠোর ব্যক্তিত্বটা হঠাৎ করেই ভুলে যায়। এদিকে নীলা বিরক্ত হয়ে বারবার বলেই চলেছে, খুব খারাপ আপনি, হাত ছাড়ুন আমার, এসব আমার পছন্দ না, এমন চরিত্রহীন টিচার আমি জীবনে দেখিনি। আদিল নীলার হাতটা ছেড়ে দিয়ে ফিসফিস করে বলে উঠল, ফুলের মতো স্নিগ্ধ আমার চরিত্র, যা কিছু মানুষের জন্য অপবিত্র হয়ে যায়। আমার চরিত্রে খানিকটা দোষ আছে বটে, আর সেই দোষের কারণ কে জানেন? আমার চন্দ্রাবতী নিজে। নীলা অপ্রসন্ন ভঙ্গিতে আদিল নামক মানুষটার দিকে তাকিয়ে রইল। মানুষটা অদ্ভুত, খুব অদ্ভুত। নীলা মাথা নিচু করে নরম স্বরে বলল, পড়া পারি না, বুঝিয়ে দিন। প্রায় আধ ঘন্টা ধরে একটাই অধ্যায় খুব ভালোভাবে বুঝিয়ে যাচ্ছে আদিল। নীলাও খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছে এবং বুঝেওছে। তবে যখনই আদিল জিজ্ঞেস করে, কি বোঝেননি বলুন, নীলার একটাই জবাব, কিছু বুঝিনি। এই কারণেই একটা পড়া আদিলকে 1000 বার পড়াতে হয়। আদিলকে জ্বালাতে নীলার ভীষণ ভালো লাগে। তবে কষ্টদায়ক ব্যাপার হলো, আদিলের এমন কর্মকাণ্ডে সে কখনোই বিরক্ত হয় না। এটাই নীলার পছন্দ নয়। সে বিরক্ত করতে চাইলেও মানুষটা কেন বিরক্ত হবে না? মানুষটার কি মাথায় কোনো গণ্ডগোল আছে? কে জানে। পড়ার মাঝেই রিনা নাস্তা ভর্তি ট্রে হাতে নিয়ে রুমে প্রবেশ করল। রাত 10টার সময় আবার নাস্তা কে খায়? যাই হোক, রিনাকে দেখেই বিরক্তির ছাপ পড়ল নীলার মুখে। সে কঠোর গলায় রিনাকে বলল, কারো রুমে আসার আগে অনুমতি নিতে হয়। রিনা কিছুই বলল না, শুনেও না শোনার ভান করল। ট্রেটা পাশের ছোট টেবিলে রেখে আদিলকে খেতে বলল। নীলা ফের গম্ভীর কণ্ঠে রিনাকে বলল, অমনি কফি খান না, এটা নিয়ে যাও। রিনা আদিলের দিকে তাকালো, যে তখন পড়া দাগানোয় ব্যস্ত। রিনা আর কথা না বাড়িয়ে কফির কাপ নিয়ে চুপচাপ বেরিয়ে গেল। নীলা আদিলের সামনে থেকে বই টেনে নিয়ে বলল, আপনি এগুলো খেতে থাকুন, আমি চা করে নিয়ে আসছি। এই বলে নীলাও বেরিয়ে পড়ল। বাড়িতে সে কোনো কাজ করে না, খুন্তি হাতে নেওয়া তো তার জন্য বিলাসিতা। তবে আদিল এলে রোজ নিজ হাতে তার জন্য চা বানানো নীলার একটা স্বভাবে দাঁড়িয়েছে। প্রথম প্রথম নীলা যে চা বানাত তা মুখে দেওয়াই ছিল দুঃসাহসিক কাজ। তবে নীলার অমন চা খেয়েও আদিল কখনো নিন্দা করেনি। সে শুরু থেকে বলে এসছে, তোমার হাতের চা দারুণ হয়, আমার সব ক্লান্তি কাটানোর একমাত্র ওষুধেই চা। এইটুকু প্রশংসাতেই নীলা পাগল প্রায় হয়ে যায়। কিছু কিছু মানুষ থাকে না, যাদের মুখে নিজের নাম বা গুণগান শোনার জন্য আমরা ছটফট করি, বা তাদের মুখে নিজের প্রশংসা শুনলে খুব ভালো অনুভব করি। আদিল হচ্ছে নীলার জন্য সেই মানুষটা। দুটো চায়ের কাপ হাতে নিয়ে নিজ কক্ষে প্রবেশ করল নীলা। পড়ার টেবিলের দিকে নজর যেতেই দেখল আদিল টেবিলের ওপর মাথা রেখে বসে আছে। নীলার ঠোঁটের কোণে একচিলতে হাসির রেখা ফুটে উঠল। নীলা টেবিলের কাছে এগিয়ে গিয়ে একটা চায়ের কাপ আদিলের হাতের কাছে রাখল। অন্য কাপটা নিয়ে নিজের জায়গায় বসে পড়ল। তারপর সে মিষ্টি কণ্ঠে ডাকল, মাস্টারমশাই, ঘুমিয়ে গেছেন? একটা বালিশ দেব? আদিল মাথা তুলে নীলার দিকে তাকাল। কিছুক্ষণ টেবিলে মাথা রেখে বসে থাকার কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে।
অবাক করা বিষয় হল এলোমেলো চুলেও মানুষটার সৌন্দর্য যেন সহস্রগুণ বেড়ে যায়। নীলা মিষ্টি হেসে নিজের হাতটা চুলের দিকে এগিয়ে নিল। মানুষটার চুলের ভাঁজে আঙুল গলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনার চুলগুলো ভীষণ লোভী, একদিনও আমার স্পর্শ ছাড়া থাকতে চায় না। আদিল মলিন হাসল। যখনই আদিলের চুল এলোমেলো হয়ে যায়, নীলা নিজ গাইতে তা ঠিক করে দেয়। আজও তাই হল। আদিলের এলোমেলো চুলগুলো খুব যত্ন করে ঠিক করে দিল নীলা। তার চুলের ভাঁজ থেকে হাত সরিয়ে নিতেই আদিল শীতল কণ্ঠে বলে উঠল, তুমি ময় এই মানুষটার জন্য পুরো আমিটাই ভীষণ লোভী। নীলা মাথা নুইয়ে নিল। আদিলের দিকে আর তাকাল না। প্রসঙ্গ পাল্টে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আদিল চায়ের কাপ হাতে তুলল। কাপে চুমুক দেওয়া মাত্রই তার মুখ থেকে তৃপ্তির স্বর বেরিয়ে এলো। সে আকুল কণ্ঠে বলল, সকাল, বিকেল, রাত, আপনার হাতের চা খাওয়ার সুযোগ পাচ্ছি কবে থেকে? আদিলের কথার ইঙ্গিত বুঝতে পেরে নীলা অপ্রসন্ন ভঙ্গিতে বলল, জেগে জেগে স্বপ্ন দেখতে থাকুন। আদিল জোরে হেসে উঠল। নীলাও ঠোঁট চেপে হাসল। হঠাৎ নীলার নজর গেল আদিলের টি শার্টের ওপর। তার ভ্রু সামান্য বেঁকে গেল। সে কঠিন কণ্ঠে আদিলকে বলল, নীল রং পরেছেন কেন? আদিল নিজের পোশাকের দিকে তাকাল। নীল রংটা হুট করেই তার প্রিয় রঙের জায়গা দখল করে নিয়েছে। আদিল নীলার চোখের দিকে নিজের চোখ রেখে নির্বিকার কণ্ঠে বলল, যদি বলি চন্দ্রাবতীর রাতের ঘুম হারাম করার জন্য, মানবেন? আদিল হাদারটা নামে নীলাকে ডাকে, যখন যা ইচ্ছে হয়। তবে এর মধ্যে চন্দ্রাবতী নামটা তার বেশি পছন্দের। আদিল মাঝে মধ্যেই নীলাকে চন্দ্রাবতী বা চন্দ্রা বলে ডাকে, কিন্তু এই নামগুলো নীলার একদমই পছন্দ নয়। কেমন যেন শোনায়। নীলার রাশভারী কণ্ঠে বলল, এই সব নামে আপনাকে ডাকতে মানা করেছিলাম। আদিল এবারও শুধু হাসল। 11 বাজার কিছুক্ষণ আগে নীলাকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল আদিল। কাল হয়তো আবার দুজনের দেখা হবে। তাদের আরও একটি দিন অন্য কোনো গল্পে ফুটে উঠবে। চলবে।